মাতৃত্ব দিবসের আলোচনার শুরুতেই আমরা একটা ছোট্ট ডকুমেন্টারি দেখে আসি। গাইনিরোগ বলতে মেয়েদের বিভিন্ন শারীরিক সমস্যা বোঝায়, কিন্তু বেশিরভাগ নারী গাইনি সমস্যা হলে সেটা নিয়ে লুকোচুরি করে। গাইনি সমস্যা সম্পর্কে জেনে রাখা প্রতিটি নারীর জন্যই উপকারী ও দরকারি। প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, জরায়ুতে সিস্ট হওয়া, জরায়ুতে টিউমার, অনিয়মিত পিরিয়ডের সময় কম বা বেশি রক্ত যাওয়া, জরায়ু নিচে নেমে আসা, ওভারি টিউমার, বন্ধ্যাত্ব, সাদাস্রাবে অস্বাভাবিকতা, শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ব্যথা বোধ করা, এসব সমস্যাগুলো ছাড়াও মেয়েদের বিভিন্ন ধরনের গাইনি সমস্যা হতে পারে। নারীদের যে কোনো শারীরিক সমস্যায় গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজেই গাইনি ডাক্তার খুঁজে পাবেন আপনি। গাইনি সমস্যা নিয়ে ট্যাবু আর লজ্জার কমতি নেই, তাই রোগ নিজের ভেতরে পুষে রেখে নিজের অবস্থাকে কঠিন করে তোলেন অনেক নারী। সুখে থাকতে হলে প্রতিটি নারীরই এ বিষয়ে সচেতন হওয়া জরুরি। সচেতন হন, চিকিৎসা নিন, সুস্থ জীবন গড়ুন। নিরাপদ মাতৃত্ব পরামর্শ এই আলোচনায় যিনি প্রধান আলোচক হিসেবে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট, প্রাক্তন মেমন মাতৃসদন হসপিটালের ডাক্তার প্রীতি বড়ুয়া। আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন নিরাপদ মাতৃত্ব খুবই 1998 সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে। নিরাপদ মাতৃত্বের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মাতৃ স্বাস্থ্য এবং মাতৃ মৃত্যুর হার এবং প্রসবকালীন বাচ্চার স্বাস্থ্য, এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করে থাকে। 2015 সালে এই নিরাপদ মাতৃত্বকে টেকসই উন্নয়নের অংশীদার হিসাবে যোগ করা হয়েছে। সে নিরাপদ মাতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে একটি সুস্থ মা একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারে। আমরা প্রথমেই যে বিষয়ের উপর আলোকপাত করতে চাই, নিরাপদ মাতৃত্ব। অনেকের কাছে এই দুইটা শব্দ জটিল মনে হতে, যদি নিরাপদ মাতৃত্বটা আপনি বুঝায় বলতেন সাধারণ দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। আমরা মাত্র 2 দিন আগে কিন্তু এই নিরাপদ মাতৃত্ব দিবসটা জাতীয় দিবস হিসেবে উদযাপন করেছি। সরকারিভাবে বেসরকারিভাবে বাংলাদেশের যত হসপিটাল এবং এনজিওস গুলো আছে সবাই এটা উদযাপন করেছে, পৃথিবীর অন্যান্য দেশের মতোই। তা আমরা অতি দুঃখজনক হলো এটা সত্যি যে আমরা যে বাংলাদেশের মাতৃমৃত্যুর হার এখন কিন্তু অনেক বেশি। যে পৃথিবীর যত দেশে, বিশেষ করে যে উন্নয়নশীল দেশগুলোতে যত মাতৃমৃত্যু হচ্ছে সব তার 99 ভাগে হচ্ছে আমাদের বাংলাদেশে। সেটা একটা আমি বাংলাদেশ সরকারের বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের একটা তথ্য অনুসারে আমি বলি যে বিগত আপনার 20 সালে এই যে মাতৃমৃত্যুটা ছিল আমাদের 123, এটা হচ্ছে 10,000-এ 123। আর হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কিন্তু সেটা 19 সালে ছিল কিন্তু 157। তো সেটা আমাদের এখন বাংলাদেশ সরকার এটা টার্গেট করছে, যেটা আমরা যে ওই টেকসই উন্নয়ন যেটা বললে আমাদের 2030 সালের মধ্যে আমরা এটার এসডিটি 2030 সালের মধ্যে আমরা এটাকে নামিয়ে 72-এ আনার জন্য, যে 10,000-এ প্রতি 10,000-এ 72 হতে হবে। এটা আনার জন্য কিন্তু এখন সরকার অনেকগুলো আপনার ব্যবস্থা গ্রহণ করেছে। আমি একটু করে বলি যে নিরাপদ মাতৃত্বটা কি। সেটা হচ্ছে এটা আমরা যদি ডিফাইন করি, মানে আমরা এটা সংজ্ঞা বলি, বিশেষ করে আমাদের যারা প্রেগনেন্ট মহিলা তাদের জানা উচিত, তার পরিবারকে জানা উচিত, জনগণকে জানা উচিত। সেটা হচ্ছে একটা নারী যখন সে প্রথম গর্ভবতী হয় সেটা কিন্তু তাকে
একটা একটা মেয়ের যখন বিয়ে হয়, তো আমাদের দেশে তো বাল্যবিবাহ কিন্তু খুবই কমন। স্টিল আমরা এটা নিয়ে কিন্তু অনেক পরিকল্পনা চলছে, অনেক আপনার সরকার এটা নিয়ে অনেক করি, তারপরেও কিন্তু আমরা এখন গ্রামগঞ্জে কিন্তু বাল্যবিবাহ কমাতে পারিনি। এই বাল্যবিবাহ যাদের হয়, আমাদের একটা বয়স আছে কখন তার বিয়ে হবে, কিন্তু সেই বাল্যবিবাহ তো হচ্ছে, তো ওই মেয়েটা যখন তার বিয়ে হবে সে কখন তার বাচ্চাটা নেবে, এবং বাচ্চা সে যদি বিয়ে হয়েও বাচ্চা নেওয়ার যে একটা বয়স আছে, আমরা যেটা বলি এটা হচ্ছে গভর্নমেন্ট স্বীকৃত, আমরা 18 বছরের নিচে বাচ্চা না, বিয়ে না, এবং 20 বছরের নিচে বাচ্চা না। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে স্টিল কিছু কিছু এলাকায়, বিশেষ করে যে সিলেট, চট্টগ্রামে কিন্তু এটার সংখ্যাটা অনেক বেশি। এখনো পর্যন্ত আপনার 14 থেকে 16 বছরের মেয়েদের পার্সেন্টেজ হচ্ছে প্রায় 50% এরকম হচ্ছে। তো এই জন্য ওই মেয়েকে তার একটা অধিকার দিতে হবে, আমি কখন বাচ্চা নেব। দ্বিতীয়ত হচ্ছে, এবং বাচ্চা যদি হয়েও যায় অ্যাক্সিডেন্টলি, এর পরবর্তী বাচ্চাটা সে কত দিনের মধ্যে নেবে, তারও কিন্তু তাকে ডিসিশন নিতে হবে আমি কত বছর পর বাচ্চাটা নেব। সেটা হচ্ছে ডিসিশন ফার্স্ট, আমি কত বছর। তাহলে কেমন করে আমি ওই গ্যাপটা করব, সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা। সে পরিবার পরিকল্পনা একটা নিশ্চিত করতে হবে ওই পরিবারের জন্য, ওই হাজব্যান্ড ওই কাপলের জন্য। সেকেন্ড থিং হচ্ছে, যদি সে কনসিভ করে, বাচ্চা পেটে আসে, তাকে সে যেটা বললাম শুরু থেকে শেষ পর্যন্ত পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, পরিবারের সবাইকে তাকে সহযোগিতা করতে হবে, হাজব্যান্ডকে সহযোগিতা করতে হবে, এবং ডাক্তারের পরামর্শ মতো পরীক্ষা নিরীক্ষা যা কিছু প্রয়োজন, একটা প্রেগন্যান্সি হওয়ার পরে যা কিছু আমাদের যে তার কোনো জন্মগত বা প্রেগন্যান্সিতে কোনো জটিলতা দেখা দিচ্ছে কিনা অনেকগুলো টেস্ট করতে হয়, এবং মাসে মাসে চেক করতে হবে তার যে কোনো ঝুঁকিপূর্ণ কোনো তার সাইন সিমটম হচ্ছে কিনা। তাইলে ওই সময় তাকে যে ডাক্তার যে পরামর্শ দেবে সেই পরামর্শ তাকে গ্রহণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে, সে কোথায় ডেলিভারিটা করাবে, সে কি ঘরে করাবে নাকি হসপিটালে করাবে। মাস্ট বি হসপিটাল। সেটা হচ্ছে তাকে এনশিওর করতে হবে তার স্বাস্থ্য কেন্দ্রে ওই ডেলিভারি করানোর মতো তার সবকিছু ব্যবস্থাটা আছে কিনা। যদি থেকে থাকে ওখানে করবে, আর যদি থেকেও না থাকে ডাক্তার তাকে পরামর্শ দেবে কোথায় যাবে। সে পরামর্শগুলো কিন্তু যখন তাকে দেবে, সেটা শুধু তো না, তার পরিবারের সবাইকে কিন্তু এটা মেনে চলতে হবে। সেটা হচ্ছে থার্ড থিং, মানে একটা সেফ ডেলিভারি, তার জীবনের সেফ, বাচ্চার সেফ, যেখানে হবে সেখানে একটা, এবং যে জায়গাটাতে ডেলিভারি হবে সেটাও সেফ হতে হবে। সেটা হচ্ছে থার্ড থিং, এবং সেটা এনশিওর করতে হবে পরিবারকে, সরকারকে, এবং ইনস্টিটিউশনকে, এবং স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের। আর চতুর্থ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডেলিভারি হওয়ার পরে যে তার মানে প্রসব পরবর্তী, যেটা আমাদের দেশের মাতৃমৃত্যুর মেইন কারণ হচ্ছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ, যেটাকে আমরা বলি পোস্টপার্টাম হ্যামরেজ। ওটা হচ্ছে 1 নম্বর কজ। এই জন্য আমরা এই 4টা জিনিস, যদি এটা আমরা 4টা পিলার বলি, এই পিলারে কিন্তু তাকে আবদ্ধ করে, এই 4টা পিলারের যা যা কিছু আপনার টার্ম এন্ড কন্ডিশন আছে ওইগুলো ওকে মেনে তার ডেলিভারিটা করাতে হবে। তাহলে কিন্তু আমরা তাকে কিছু নিশ্চিত করতে পারি যে তার মাতৃত্বটা যে সেফ এন্ড সিকিউর হবে, এবং সুস্থ মা সুস্থ বাচ্চা পাওয়ার জন্য আমরা তাকে আমরা আশা করতে পারি। এইটাই হচ্ছে নিরাপদ মাতৃত্ব। কিন্তু সমস্যাটা হচ্ছে, যেমন এবারের একটা প্রতিপাদ্য বিষয় দিয়েছে আমাদের, এটা পুরা বাংলাদেশে এই স্লোগানটা দিয়েছে যে আপনার হাসপাতালে যান এবং নবজাতকও হাসপাতালে যান, ডেলিভারি করান, এবং নবজাতক মায়ের স্বাস্থ্য রক্ষা করেন, মৃত্যু রোধ করেন। কিন্তু এই প্রতিপাদ্য বিষয়টা নিয়ে আমরা কিন্তু এখন এইবার আমরা ভাবছি যে কিভাবে আমাদের রোগীকে এনশিওর করতে হবে যে সে হসপিটালে গিয়ে ডেলিভারি করাবে, এবং সেই ডেলিভারি ওখানে গিয়ে করানোর জন্য যা যা কিছু আমাদের, শুধু আপনার মেডিকেল কলেজে সবাই তো আসতে পারবে না, শহরের বড় হাসপাতালে আসতে পারবে না, গ্রামে গঞ্জে যে হেলথ সেন্টার গুলো আসছে সেগুলো কেমন করে ওরা অ্যাকসেপ্ট করবে, সেগুলো গিয়ে কেমন করে অ্যাক্সেস করবে, তারা ওখানে গিয়ে কি চিকিৎসাটা ঠিক মতো পাবে কিনা, ওটা এনশিওর করার জন্য আমরা
কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবার। আর যে নিরাপদ মাতৃত্ব আসলে আমার কাছে মনে হয় যে কি একটা শিশু মানে ভ্রূণ থেকে শুরু হয়, একটা মেয়ে যখন গর্ভবতী প্রথম বুঝতে পারে তখন থেকে নিরাপদ মাতৃত্বের শুরু হয়। এখন আমাদের দেশের যেহেতু আমরা একটা দারিদ্র্য সীমার নিচে বাস করি, গ্রামের মানুষজন, সেখানে অপুষ্টি একটা অন্যতম কারণ থেকে থাকে। এই অপুষ্টিজনিত কারণে এই যে নিরাপদ মাতৃত্বে কোনো ব্যাঘাত করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। যেমন আমাদের নিরাপদ মাতৃত্বের যে আমরা অ্যান্টিনেটাল কেয়ার যেটা বলি, সেখানে আমাদের একটা হেলথ এডুকেশন আছে। একটা হেলথ এডুকেশনটা হচ্ছে তার একটা কম্পোনেন্ট। তো এখন ওই হেলথ এডুকেশনে তো আমরা বলি যে ওষুধ তো খাবে, ওষুধের পাশাপাশি তাকে, যেহেতু যেদিন থেকে তার বাচ্চাটা পেটে আসবে সে কিন্তু একজনে দুজন, সে যদি এক মুঠো ভাত খায়, আগে খেত, এখন 2 মুঠো খেতে হবে। এবং তার বাচ্চাটা দিন দিন ওর শরীরে কিন্তু গ্রোন আপ হয়, এবং যখন বাচ্চাটা বড় হতে পারবে, মা যা খাবে সেগুলো কিন্তু বাচ্চার কাছে যাবে। মা যদি বিষ খায় বাচ্চার কাছে বিষ যাবে, মা যদি পুষ্টি খাওয়া খায় পুষ্টি যাবে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, যেটা বিশেষ করে গ্রামে গঞ্জে যেটা বললে, ওই গ্রামে গঞ্জে তো আমরা কিন্তু আমরা বলছি না, কিন্তু প্রপার অ্যান্টিনেটাল কেয়ারটা এনশিওর করতে হবে। তো অ্যান্টিনেটাল কেয়ার তো করতে হবে, এবং যে অ্যাডভাইসটা আমরা দিই, সাপোজ আমরা আয়রন দিচ্ছি, বিশেষ করে আমাদের বাংলাদেশের মহিলারা এমনিতে প্রায় 70%, বিশেষ করে প্রেগন্যান্সিতে 70% মহিলা কিন্তু আয়রন ডিফিসিয়েন্সিতে ভোগে, রক্তশূন্যতায় ভোগে। তারপরে তো আদার্স আছে, পুষ্টিহীনতা আছে, রক্তশূন্যতা আছে, থাইরয়েডের ডিফিসিয়েন্সি আছে। এগুলো কিন্তু বাংলাদেশে এখন অনেক বেড়ে গেছে প্রেগন্যান্সিতে। তো ওইগুলো তো আমরা দিচ্ছি, কিন্তু সাথে সাথে যেটা খাওয়াটা আমরা বলে দিই যে আমরা তো আর সবাইকে প্রত্যেকদিন একটা ডিমের দাম এখন 10 টাকা 15 টাকা, ডিম, আপনি মাংস, এগুলো খাওয়া তো সবার জন্য সম্ভব না। আমরা বলি পুষ্টিকর যে আপনার জিনিসগুলো পাওয়া যায়, শাকসবজি, প্রচুর পরিমাণে শাকসবজিতে ভিটামিনস আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। যেমন মনে করেন কচু শাকে কিন্তু ফুল অফ আয়রন, অনেক আয়রন। কচু শাক খেলে কিন্তু আপনার বলে আর কি, এটা বইপত্র আসছে অনেক, এটা স্ট্যাটিস্টিক্সও আসছে, কচু শাক, কচু জাতীয় যেগুলো আছে ওটাতে ফুল অফ আয়রন, সেটা খেলে কিন্তু আমাদের প্রায় 2% আয়রন কিন্তু কভার হয়ে যায়। আর আমরা যা ওষুধ দিচ্ছি সরকার থেকেও তো আমাদের ওষুধ সাপ্লাই দেওয়া হয় আয়রনটা, সেটা খাচ্ছে। আর ডালটা কিন্তু একদম আমরা ইজিলি প্রতিদিন খেতে, ডালেতে যথেষ্ট পুষ্টি আছে। তারপরের মধ্যে হচ্ছে এই যে ছোট মাছ, এগুলো তো গ্রামে গঞ্জে পাওয়া যায়। মাংস খেতে হবে কোনো কথা না। তারপর আমরা অ্যাডভাইস করি যারা পারে তারা খায় না, এই পুষ্টিটা কিন্তু আমরা খাওয়ার জন্য বলি। আর মাদেরকে সবসময় বলি যে দিনের বেলা অ্যাটলিস্ট 2 ঘন্টা একটু রেস্ট নেবে, তাহলে কিন্তু এই যে প্লাসেন্টাল সার্কুলেশনটা বাড়ে, অক্সিজেন সাপ্লাইটা বাড়ে, তখন বাচ্চার গ্রোথটা বাড়ে, বাচ্চার অক্সিজেন সাপ্লাইটাও বাড়ে। তো এই জিনিসগুলো যদি মেনে চলে তাহলে কিন্তু তার পুষ্টিহীনতা হবে না। কিন্তু আমাদের একটা তো কুসংস্কার আছে, আমরা কিন্তু ওদেরকে বেশি ভাত খেতে দিই না, পুষ্টিকর খাওয়া খেতে দিই না, যে বাচ্চা বড় হয়ে যাবে বলে, বাচ্চা বড় হলে সিজার হবে, এইটাই হচ্ছে সবার মাথায় আসে। মানে এই কুসংস্কারটা এখনো কিন্তু গ্রামে গঞ্জে আছে। এটা আমাদের কাছে যখন আসে তখন আমরা এটা কিন্তু বুঝিয়ে দিই যে যেন এগুলো না করে। তবে এখন অনেক ইমপ্রুভ এটার ব্যাপারে আমি মনে করি। একটা মেয়ে যখন গর্ভধারণ করে বুঝতে পারে, সাধারণত প্রথম সে জানার পর থেকে এই যে বাচ্চা জন্মদান পর্যন্ত তাদের কতবার চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, মানে নিয়মিত চেক আপ, এই যে প্রথম মাসে কয়বার, দ্বিতীয় মাসে, এই জিনিসটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা নিরাপদ নিশ্চিত করার জন্য। সুতরাং এই বিষয়টা অনেকের কাছে একটু মনে হয় যে কি না, এত ঘন ঘন যাওয়ার কি কারণ, আসলে এই যাওয়াটা যে আমি তো ভালো আছি কেন যাব, এই বিষয়টা একটা কাজ করে। আচ্ছা, আমরা আলোচনা যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আমি সন্দ্বীপ থেকে বলছিলাম। হ্যাঁ স্যার, আমার ওয়াইফের 2বার সিজার হয়েছে আর কি স্যার। হ্যাঁ এখন 2বার সিজার হওয়ার পরে তৃতীয়বার নাকি সিজার করতে পারবো না। এখন এই সম্পর্কে আমাকে কি একটু পরামর্শ দিবেন? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করছেন। আর দ্বিতীয়বার সিজার হলে থার্ড টাইম সিজার হতে পারবে না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ,
তবে এখানে একটা প্রশ্ন আছে যে আপনার দ্বিতীয়বার সিজার হওয়ার সময় তার কোনো অনেক বেশি জটিলতা ছিল কিনা ওই অপারেশনটা, সেটা একটা প্রশ্ন আছে। তো এখন অপারেশনটা কোথায় হয়েছিল, কে করেছিল, এবং অপারেশনের সময় কতক্ষণ সময় সময় লেগেছিল, এবং সেই অপারেশনটা জটিলতম হয়ে গেছিল কিনা, সেখানে কোনো যদি জটিল কিছু হয়ে থাকে, সাপোজ আপনার দ্বিতীয়বার হয়তো সিজারিয়ানের সময় দেখা গেল যে এত বেশি অ্যাডেশন ছিল, মানে লাগানো ছিল সবকিছু, নাড়ি ভুঁড়ি পায়খানা রাস্তা প্রস্রাবের থলি, তাইলে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের থলিটা অপারেশনের সময় সেপারেট করতে গিয়ে হয়তো কেটে গেছে বা হয়তো একটু ইনজুরি হয়েছে। তো তখন আমরা ডাক্তাররা অনেক সময় বলি এত বেশি ইনজুরি যদি হয়ে থাকে, সেখানে যদি অনেক বিরাট কিন্তু একটা আপনার যে অপারেশনটা অনেক দীর্ঘ সময় করে করতে হয়েছে, বা পায়খানা রাস্তা টাস্তা এগুলো ইনজুর্ড হয়েছিল ওগুলো রিপেয়ার করতে হয়েছে, তাহলে সবকিছু মিলাই রোগীর ভবিষ্যৎ চিন্তা করে, রোগীর শারীরিক অবস্থা চিন্তা করে, ভিতরে যদি অনেক বেশি খারাপ থাকে তখন আমরা বলি আপনার দুটো বাচ্চা হয়েছে, এখন আর না হলেই চলে। কিন্তু তৃতীয়বার কেন, আমরা চতুর্থবারও কিন্তু এখন সিজারিয়ান করতেছি। আজকাল যে পদ্ধতিতে সিজারটা করা যায় ওই সিজারিয়ানে কিন্তু আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থবার সিজার করতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আলোচনায় ফিরছি যে গর্ভবতী হওয়ার থেকে একজন মহিলার নিয়মিত প্রথম মাস থেকে কিভাবে চেকআপটা জরুরি এবং কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি তো প্রথমেই বলছি ওই প্রত্যেক মাসে মাসে চেকআপটা হচ্ছে এই যে আমরা বলি যে গর্ভকালীন পরিচর্যা, এটাকে বলে পরিচর্যাটা, মানে তাকে আমি মাসে মাসে চেকআপ করে দেখতে হবে যে একটা বাচ্চা যখন আসে তার ডেলিভারি হওয়া পর্যন্ত একটা মেয়ের শারীরিক যে আমাদের যে একটা সিস্টেমগুলো আছে সব সিস্টেমগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো ওই চেঞ্জের সময় কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের পরিবর্তন হয়। এখন পরিবর্তন হলে তখন আমাদের হাই ব্লাড প্রেশার হতে পারে, আমাদের যে ডায়াবেটিস আসতে পারে, বাচ্চার পজিশন ঠিক না থাকতে পারে, বাচ্চার যেখানে ফুল থাকার কথা সেখানে না থেকে অন্য জায়গায় আসতে পারে। এই জিনিসগুলো যে জটিলতা, যেটা গর্ভকালীন সময়ের যেসব জটিলতা, সেটা শনাক্ত করার জন্য আমাকে প্রত্যেক মাসে মাসে চেকআপ করতে হবে। তো সেই চেকআপটাকে আমরা কিন্তু ভাগ করেছি ডাক্তারিভাবে, আমরা একটা ভাগ আছে, তবে ওই ভাগটা কিন্তু ডিফার করে অ্যাকর্ডিং টু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যা মাস্ট বি 4 বার, মিনিমাম 4 বার আপনাকে ডাক্তারের কাছে আসতেই হবে। সেটা হচ্ছে কখন কখন, একবার হচ্ছে 16 সপ্তাহ অর্থাৎ 4 মাসে, আরেকবার হচ্ছে 26 থেকে 28 সপ্তাহে, আরেকবার হচ্ছে 36 সপ্তাহে, আরেকবার হচ্ছে আপনার 38 সপ্তাহে গিয়ে। এই 4 বার কিন্তু মাস্ট। আচ্ছা, রাদার দেন দ্যাট, ওটা ছাড়া যদি দেখা যায় যে আমি 4 মাসে গিয়ে দেখলাম যে ওর কিছু কিছু কমপ্লিকেশন শুরু হয়েছে, তারপরে 5 মাস 6 মাসে গিয়ে বেশি কমপ্লিকেশন শুরু হয়, সেখানে হয়তো দেখা গেল তার ব্লাড প্রেশার বাড়তে আছে, তার হয়তো ডায়াবেটিস ধরা পড়লো, তখন কিন্তু তাকে ওই 4 বারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে না। তখন তাকে কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি আসতে হতে বলবে, সেটা 15 দিন পর পরও আসতে হতে পারে। ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যাদের কিছু জটিলতা দেখা যায় তাদেরকে কিন্তু 10 থেকে 12 বার পর্যন্ত ডাক্তারের কাছে আসতে হবে যদি কোনো জটিলতা থাকে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি জি জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল ম্যাডামের কাছে। হ্যাঁ, বলেন, প্রশ্নটি করেন। ওই যে ওই সিজারের পর পর বেশি ওবেসিটি, ওজনটা বেশি বেড়ে যায় কেন, সেটা? সিজারের পরে ওজন কেন বেড়ে যায়, ওবেসিটি? আচ্ছা, সিজারের আগে আপনার ওজন কত ছিল সেটা বলেন। আমার ওজন ছিল যে সিজারের আগে হচ্ছে 54। সেটা কি বাচ্চা ডেলিভারি, বাচ্চা পেটে আসার আগে? এখন তো 88। না, প্রেগন্যান্সির আগে আপনার 54 ছিল, এই তো? নাকি প্রেগন্যান্সিতে 54 ছিল, কোনটা? না, প্রেগন্যান্সির আগে আরো কম ছিল। আচ্ছা, তারপরে আপনার বাচ্চা হওয়ার পরে আপনার এটা বাড়তেছে। বাচ্চা হয়েছে কয় বছর হয়?
জি জি সমানে বাড়তেছে, 2বার সিজার হয়েছে, প্রথমবার থেকে বাড়তে বাড়তে এখন 80। আপনার কোনো ডায়াবেটিস আছে? না ব্লাড প্রেশার? না না না, আমার ডায়াবেটিস নাই, তবে আমাদের ফ্যামিলিতে আছে। ফ্যামিলিতে? আচ্ছা, তাহলে কিন্তু এই ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, কোমরে আমি ব্যথা, বলি- সবসময় কোমরে ব্যথা। এখন সিজারিয়ান যখন হয়, এটা কিন্তু দুটো জিনিস এখানে ফ্যাক্টর আছে। একটা তো হচ্ছে আপনার এই যে সিজার হওয়ার পরে আমাদের দেশে একটা প্রবণতা আছে, কিন্তু সবাই পোলাও, কোরমা, বিরিয়ানি অনেক বেশি খাওয়া, মানে ভালো ভালো খেতে হবে, অপারেশন হয়েছে ভালো ভালো খেতে অপারেশনের হবে। পরে ভালো করে খেতে হবে, অনেক রক্তক্ষরণ হয়েছে, তারপরে বাচ্চা ব্রেস্ট ফিড করবে, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, ওই জন্য আপনার গার্জিয়ানরা কিন্তু অনেক বেশি খাওয়ায়। তো খাওয়াটা কিন্তু সেখানে আমাদের অনেক বেশি রিস্ক হয়ে যায়। সেখানে খাওয়ার একটা যে ব্যালেন্সড ডায়েট আছে, ওই ডায়েটটা তখন আর কন্ট্রোলে থাকে না। আপনার তখন দেখা যায় যে 3 বেলা ভাত খাওয়াই দেয় শাশুড়িরা, যে 3 বেলা ভাত খাও তাহলে ভালো দুধ আসবে, বাচ্চা দুধ পাবে। তো কাজে ওই ভাতটা তো কার্বোহাইড্রেট। সেকেন্ড থিং হচ্ছে আপনি যখন প্রত্যেকদিন মুরগির মাংস দিয়ে ভাত খাবেন, পোলাও কোরমা খাবেন প্রায়, তখন কিন্তু আপনার এখানে কার্বোহাইড্রেট বেড়ে যাচ্ছে, আপনার ফ্যাট বেড়ে যাচ্ছে, চর্বি বেড়ে যাচ্ছে, ওই জন্য একটা কথা। সেকেন্ড থিং হচ্ছে আপনার যেহেতু সিজারিয়ান হয়েছে, আমরা যদিও বা কিন্তু প্রত্যেকটা রোগীকে বলি যে আপনার সিজার হোক যাই হোক, আপনাকে কিন্তু 7 দিন থেকে আপনাকে হাঁটাচলা করতে হবে, আপনাকে স্বাভাবিক যে কাজকর্ম ওগুলো করতে হবে। আমরা যে পদ্ধতিতে আমাদের দেখে থাকে এখন যে পদ্ধতিতে সিজারিয়ান করি, সেই পদ্ধতিতে কিন্তু হাঁটাচলা কোনো ব্যাপার না। যেমন আমি আমার কথা বলি, আমরা কিন্তু এই সিজারিয়ান হয়েছে ডাক্তারদের কথা, ম্যাক্সিমাম ডাক্তারদের প্রায় সিজারিয়ান, আমরা কিন্তু সিজারিয়ান হয় 7 দিন পরে দেখা গেল আমরা আবার হসপিটালে গিয়ে রোগীর অপারেশন করতেছি। আমরা কিন্তু বসে থাকি না, কিন্তু দেখা যায় যে গ্রামে গঞ্জে বা অন্যান্য হাউসওয়াইফ যারা আছে, তারা কিন্তু সিজার হলে নড়াচড়া করে না, হাঁটাচলা করে না, কাজকর্ম করে না, ওই কাজের লোক দিয়ে সব কাজ করায়, ওইটাই কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট করে, ওই যে চর্বি জমতে থাকে। আপনি যদি রেগুলার কাজকর্ম করেন, আর একটা জিনিস আমরা বলি, বাচ্চা হওয়ার পর একটা বাইন্ডার বাঁধতে বলি 6 মাস, সেটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওই বাইন্ডারটা বাঁধলেও কিন্তু আপনার ওই চর্বিটা আর জমতে পারে না। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল থাকতে হবে। এটা করলে কিন্তু কমবে না। আর এখন যেহেতু আপনার ওজন বেড়েই গেছে, এখনো সময় আছে আপনি আপনার ওজন কমানোর। আপনি কার্বোহাইড্রেট কমাই ফেলেন। লাস্ট সিজারিয়ান কতদিন আগে হয়েছে? লাইনে নাই, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। সুপ্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের প্রশ্নের পরামর্শ পেয়েছেন। আমরা আলোচনায় ফিরছি এখন। এই যে একজন প্রশ্ন করলো যে সিজারের পর ওবেসিটি, ওজন বেড়ে যায়, আসলে এটা অনেকের ক্ষেত্রে হয়। বিষয়টা এটা কি আসলে কোনো মেডিকেল এর কোনো থিওরি আছে, নাকি আমরা একটু অপারেশন হওয়ার পর, যেহেতু একটা অপারেশন হয়েছে, একটু আরামে থাকা উচিত, কাজ কম করা উচিত, সেসব কারণে, অথবা বাচ্চা পালতে পালতে টায়ার্ড থাকে, এই জন্য সে নিজের শারীরিক ভাবে কতটা নিজেকে সে ফিট রাখার চেষ্টা করবে, এই সবকিছু আসলে কোনো যুক্ত হচ্ছে কিনা? না, এটা তো ঠিক। আমি তো বললাম একটু আগে যে আমরা যে জিনিসটা হয় যে ওরা হেলথ সম্পর্কে কনসিয়াস থাকে না। মানে আমি যে একটা আমার ফিগারটা যে ঠিক রাখতে হবে, এটা কেন আমাদের সেলিব্রিটি যারা আছে, নায়িকারা, ওদের কিন্তু বাচ্চা হচ্ছে না, কই ওরা তো অত বেশি মোটা হয়, ব্রেস্ট ফিট করলে কিন্তু আবার মায়ের যখন দুধ আসে একটু শরীরে পানি আসে, এটা কিন্তু 100%। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। হ্যাঁ, তো ব্রেস্ট ফিডিং এ যতদিন ব্রেস্ট ফিড করে ততদিন কিন্তু মেয়েদের আপনার একটু ওজন বাড়বে, শরীরে একটু পানি আসে, এবং খাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তখন এই যে যা খাচ্ছে বাচ্চা খেয়ে ফেলতেছে, ওই কারণে কিন্তু টেন্ডেন্সিটা বাড়ে। ওই খায় বেশি, খাওয়াতে কিন্তু খাওয়ার পরে যে এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, যে আমাদের যে আপনার একটু হোমওয়ার্ক যেগুলো, আপনার নর্মাল ওয়ার্ক যেগুলো, সেগুলো করতে হবে, সেটা অনেক সময় করি না, করে না বলে কিন্তু এই সমস্যাটা হয়। আবার একটা জেনেটিকও আছে, হয়তো দেখা যায় তার মাও এরকম ছিল বা বোনও এরকম ছিল, ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ডে থাকে। তবে আমার মতে এটা যদি আমরা কনসাস হই, এটা কিন্তু কোনো ব্যাপারই না। আপনার 1 বছর পরে, 6 মাস পরে তো আমরা ইজিলি আমি ফিজিক্যাল লাইট এক্সারসাইজ গুলো করতে পারি, ওইটা করলে কিন্তু এগুলো চলে যায়। আমাদের নায়িকারা কিন্তু আবার ব্যাক করতেছে না। হ্যাঁ, ওরা কেননা
হেলথ কনসিয়াসনেসটা থাকতে হবে, আপনার সচেতন থাকতে হবে আসলে খাওয়া আমরা কি দাওয়া পরিমাণ- এবং ফিজিক্যাল ফিটনেস, এই দুটো বিষয়ে। দুটো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই প্রেগনেন্সির সময় যে অনেক সময় কিছু লক্ষণ প্রকাশের বমি ভাব, কোমর ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পায়ে খিল ধরা, এগুলো যে সাধারণত প্রথম যারা গর্ভধারণ তাদের ক্ষেত্রে দেখা যায়, তখন একটু তারা নার্ভাস হয়ে যায়, অস্থির হয়ে যায়, বেশি বমি হচ্ছে, সেগুলো আসলে সে বিষয়ে আপনার পরামর্শটা কি? আসলে বমিটা হচ্ছে কি যে নর্মাল ফিজিওলজি। যখন একটা প্রেগন্যান্সি আসে তখন তো আমাদের হরমোন লেভেল বেড়ে যায়, স্ট্রোজেন প্রজেস্টেরন যেটা আমরা বলি, ওই হরমোনগুলো যখন বাড়ে তখন কিন্তু এই ভমিটিং টেন্ডেন্সিটা হয়। তো সেটার জন্য আমরা কিন্তু প্রাথমিকভাবে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, অ্যান্টি ভমিটিং। ওটা খেলে কিন্তু এটা কিছুটা কমে যায়, এটা ফর 3 মান্থস। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে এটা কমতে থাকে, বমিটা আর থাকে না। আফটার 3 মাস, 3 মাসের পর দেখা যায় যে বমিটা আর থাকতেছে না, তখন কিন্তু খাওয়ার রুচি আগের মতো হয়ে যায়। আর কোমরের ব্যথার কথা বলি, সেটা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পেছনে আমাদের হরমোনাল একটা ফ্যাক্টর রয়ে গেছে। কারণ প্রেগন্যান্সিতে আমাদের মেয়েদের বিশেষ করে যে হরমোনগুলো সবগুলো বেড়ে যায়, ওই বাড়ে বলে একটা একটা ফিজিওলজিক্যাল এফেক্ট হয় প্রত্যেকটা সিস্টেমের মধ্যে। তো কোমরের মধ্যে ব্যথা হয়। সেকেন্ড থিং হচ্ছে কোমরের ব্যথার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যখন বাচ্চাটা আমাদের আস্তে আস্তে বাড়তে থাকে, আমাদের বাচ্চাটা তো থাকে কোথায়, ইউট্রাসের মধ্যে, জরায়ুর মধ্যে। জরায়ুটা আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হতে হতে এটা কলসির মতো হয়ে যায়। তো যখন বড় হতে থাকে এটা কিন্তু পেছনে প্রেসার দেয়। পেছনে মিন্স আমাদের ব্যাকে যে আমাদের বোন আছে, বোনের মধ্যে আমাদের ভার্টিব্রাল কলাম আছে, ওখানে প্রেসার দেয়। ওই প্রেসার দেওয়া ওখানে নার্ভগুলো আছে না, ওই নার্ভগুলোর উপর যে যখন প্রেসার পড়বে আমাদের পেছনের যে ব্যাক কোমরের, তখনই কিন্তু ব্যাক পেনটা হয়। এটা কিন্তু কোনো রোগ না, এটা হচ্ছে সাময়িক প্রেগন্যান্সির কারণে। তো এটাও তো, যেটার জন্য কিন্তু আমরা বলি রোগীকে বেশিক্ষণ যেন বসে না থাকে, একটু হাঁটাচলা করে। ধরো ও একটা বসে বসে কাজ করতেছে, তাকে কিন্তু উঠে আবার একটু 5 মিনিট 10 মিনিট একটু, যেমন আজকালকে অনেক মেয়েরা ওয়ার্কিং মাদার, তারা হয়তো সাপোজ ব্যাংকিং সেক্টরে কাজ করে মেয়েরা, ওরা বসে বসে কিন্তু ব্যাংকে কাজ করে। তো ওদেরকে আমরা যেটা অ্যাডভাইস করি যে আপনি ধরেন বসে বসে কাজ করতেছেন, একটু উঠে আপনি হাঁটবেন, তাইলে দেখবেন যে 5 মিনিট 10 মিনিট একটু হেঁটে আসেন, আপনার কোমরের ব্যথাটা কমে যাবে। তারপরে আমরা কিছু মেডিসিন দিই, যে প্যারাসিটামল জাতীয় জিনিস দিই, আর ক্যালসিয়াম তো দিয়ে, অনেক সময় ক্যালসিয়ামের অভাব হয়, সেটার জন্য আমাদের তো ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হয় প্রেগন্যান্সিতে। আর একটা কি বললেন, আর একটা ব্যাক পেইন হয় যেটা, পায়ে পানি আসা, পায়ে বুক জ্বালা পড়া। পায়ে পানি আসাটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে যখন আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, বড় হতে থাকে, মেয়েরা যখন, ওরা যখন প্রেগন্যান্ট মহিলারা যখন বেশি হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি করে, তখনই দেখা যায় যে বডি পোস্টারটা গিয়ে পড়ে পায়ের মধ্যে। একটা মা ফুল টার্ম প্রেগন্যান্সি আছে, একটা বাচ্চার বয়স মনে করেন 3 কেজি, মায়ের ওজন 3 কেজি, মায়ের ওজন ওখানে 50 কেজি, তাহলে ওই ওর 3 কেজি বেড়ে গেল না, ও এটা লিফট করার জন্য তার পুরো বডির ওয়েটটা গিয়ে পড়ে পায়ের উপর। যখন পায়ের উপর এটা পড়ে, ওই প্রেসারেও কিন্তু একবার পাটা ফুলে যায়। আর একটা পা ফুলা যেটা ডেঞ্জারাস, সেটা হচ্ছে যদি পায়ে ফুলার সাথে সাথে ব্লাড প্রেসার বাড়ে, পা ফুলার সাথে যদি ব্লাড প্রেসার বাড়বে, পায়ে ফুলা, ব্লাড প্রেসার, প্রস্রাবে অ্যালবুমিন থাকে, প্রোটিন থাকে, তখন তো আমাদের এটাই সবচেয়ে বেশি চিন্তনীয় বিষয়, আমরা যেটাকে প্রিএক্লাম্পসিয়া বলি, যেটা আমাদের নাতির মৃত্যুর একটা কারণ, সেটা যদি প্রপারলি ট্রিটমেন্ট করা না হয়। ওইটা যদি হয়ে থাকে, এটা তো প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। না, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের অনেক সময় একটা বিষয় যে রক্ত অল্পতা দেখা যায়, এই যে সাধারণত অ্যানিমিক হয়ে যায়, সেক্ষেত্রে এমন তো মেয়েদের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, যখন বাচ্চা পেটে ধারণ করে তখনও কিন্তু একটু তাদের অ্যানিমিয়া দেখা যায়, সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? ওই জন্য তো মাসে মাসে আমাদের চেক আপ, যখন সে মান্থলি ওই যে রুটিনলি চেক আপে আসবে, আমরা যাদের প্রথমে হিমোগ্লোবিন কম পাবো, তখন সাপোজ আমি ওর চলতেছে এখন 6 মাস, 6 মাসে দেখলাম যে তার 7 বা 8 তার হিমোগ্লোবিন, এটা কিন্তু আমার মাথায় কিন্তু ভীষণভাবে এটা গেঁথে রাখতে হবে। এটা আমাকে চিন্তা করতে হবে যে এই 6 মাস 7 মাসে কিন্তু তার
এই 7 বা 8 হওয়ার কথা না। স্বাভাবিকতা একটু কিন্তু রক্তশূন্যতা প্রেগন্যান্সিতে হয়। হ্যাঁ, সেটা যেহেতু আমরা আগে থেকেও প্রি প্রেগন্যান্ট কন্ডিশন আমরা কিন্তু থাকি রক্তশূন্যতায়, সেটা আরো বেড়ে যায়। কিন্তু এই কন্ডিশনে যদি আমরা এটা পাই তাহলে আমাদের চিন্তার বিষয়। তখন আমরা ব্লাড বর্ন কোন রক্তজনিত কোন তার রোগ আছে কিনা সেগুলো কিন্তু এক্সক্লুড করি। কারণ অনেক ধরনের, যেমন থ্যালাসেমিয়া, বাংলাদেশে কিন্তু এটা খুব কমন। থ্যালাসেমিয়াটা অনেক বেড়ে গেছে এখন মেয়েদের। তো এই থ্যালাসেমিয়া, বিশেষ করে ট্রেট ইটা, তো এইগুলো আমরা ফাইন্ড আউট করি, করে স্পেসিফিক্যালি যখন দেখি যে এটা আমার আওতার বাইরে, তখন আমরা হেমাটোলজিস্টের কাছে পাঠাই, যে রক্তের ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। আর যদি দেখা যায় যে না, তার হয়তো 8, 9 এরকম হয়েছে, তখন আমরা প্রথমে একটা ট্রিটমেন্ট দিই। সেটা হচ্ছে এখন বর্তমানে আয়রন তো মুখে দিচ্ছি, সেটা হবে না 8, 9, সেটাতে আমরা তখন ওই রক্তের একটা ইনজেকশন আছে বের হয়েছে, ওই রক্তের ইনজেকশনটা সপ্তাহে 2টো করে দিলে 2 মাস দিলে কিন্তু দেখা যায় যে সেটা সাপ্লিমেন্টেশন পূরণ হয়ে গেছে। আর যদি তাও যদি না হয় তাহলে তখন ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। আর যদি অ্যাসোসিয়েটেড তার রক্তজনিত কোনো রোগ থাকে, মাস্ট বি এটা হেমাটোলজিস্টের কাছে যাবে, ওনারাই ট্রিটমেন্ট করবে। এবং তাকে টিল ডেলিভারি এবং আফটার ডেলিভারি পর্যন্ত আমরা হেমাটোলজিস্ট প্লাস গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিয়ান, আমরা একসাথে ট্রিটমেন্ট করি। সাথে এটা কিন্তু বাচ্চার উপর ওই এফেক্ট করে। বাচ্চার উপর কি হবে? বাচ্চার রক্তশূন্যতা হতে পারে, বাচ্চার ওজন বাড়বে না, বাচ্চার গ্রোথ হবে না। এটা হচ্ছে সবচেয়ে বেশি কমপ্লিকেশন ফর অ্যানিমিয়া। এই জন্য আমরা সাথে সাথে বাচ্চারও এটা ট্রিটমেন্ট করার জন্য আমরা বলি আফটার ডেলিভারি, যদি মায়ের কোনো রক্তজনিত রোগ থাকে। মায়ের থ্যালাসেমিয়া থাকলে বাচ্চার হতে পারে, সেখানে হাজবেন্ডকেও ট্রিটমেন্ট করতে হবে এসব। আর এমনি নর্মালি যদি একটু অ্যানিমিক থাকে সেটা কিন্তু ওরালি দিলে হয় এবং ইনজেক্টেবল দিলে হয়ে যাচ্ছে। এই যে একজন আমার দর্শক প্রশ্ন করলো যে তার 2বার সিজার হয়েছে, আসলে সিজারিয়ান হওয়ার জন্য যে মায়ের প্রবলেমের জন্য সিজার হয়ে থাকে না বাচ্চার পজিশনের প্রবলেমের জন্য হয়ে থাকে? দুটো কারণ, মায়ের হতে পারে, বাচ্চারও হতে পারে। সিজারটা তো আপনার অ্যাকচুয়ালি শুধু মায়ের জন্য না। আমি ধরুন একটা মা সম্পূর্ণ সুস্থ, তার সব এভরিথিং ইজ ওকে, আমরা যারা অবস্ট্রেশিয়ান আমরা কিন্তু কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হই বেশিরভাগ, বিকজ আমাদের সাবজেক্টটা ভীষণ আনপ্রেডিক্টেবল। সেটা হচ্ছে কি একদম ক্রিকেট খেলা। সাপোজ আমি সব কিছু এভরিথিং ইজ ওকে, এটা 3 দিন আগেও আমার কাছে ঘটনাটা ঘটছে, ডেলিভারির জন্য টেবিলে নিয়ে গেছি, ওকে, কিন্তু বেবির মাথাটা এমন একটা জায়গায় আটকে আছে সেটা আর নামছে না, এক জায়গায় জ্যামফুট হয়ে গেছে। হ্যাঁ, এবং এদিকে কিছুক্ষণ পর দেখা গেল, আমি এটা একটা নিয়ম আছে, প্রথম বাচ্চা কিন্তু আমরা ওই যে জরায়ুর মুখ ফুললি খোলা পর্যন্ত, ডেলিভারি হওয়া পর্যন্ত হচ্ছে 2 ঘন্টা অপেক্ষা করা যায়। আর যদি সেটা তার আগে 2-3টা বাচ্চা হয়েছে, তার কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু বাচ্চা হয়ে যাওয়া উচিত। এখন যদি দেখি যে তার 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না, ওই যে আমরা যে একটা পড়ছি মাতৃমৃত্যুর কারণ 4টার মধ্যে একটা বাধাগ্রস্ত প্রসব, অর্থাৎ এই যে বাধাগ্রস্ত এক জায়গায় এসে আটকে আছে, দ্যাট ইজ দ্য বাধাগ্রস্ত প্রসব। যখন ওই বাচ্চাটা নামতেছে না, আমি তো এটা ধৈরা হাত দিয়ে টানে বের করতে পারবো না, তবে একটা লেভেলে আসলে তখন আমরা যন্ত্র দিয়ে বা ফোর্সেস বা ভেন্টস দিয়ে বের করে দিই। বাট এমন একটা জায়গা আটকাছে সেখানে আমাদের ইচ্ছে করার কোনো প্রয়োজন নাই। তখন দেখতেছি বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চা তখন হার্টবিট একেবারে কমে যাচ্ছে, তখন তো আমাকে সিজারিয়ানে যেতে হবে। হ্যাঁ, তো সে এই যে আরেকটা হচ্ছে বাচ্চার পজিশনটা উল্টা ফ্রম বিগিনিং, সেটা আমি কিন্তু রুটিনলি করবো, সেটা আমি কিন্তু বাচ্চাকে আর ডেলিভারি টাইম পর্যন্ত যেতে দিতে পারবো না, তাকে 8-10 দিন আগে আমাকে সিজারিয়ান করে ফেলতে হবে। তবে সব উল্টা বাচ্চার যে সিজার হবে তা না। সাপোজ 7 মাস 8 মাসে তার ডেলিভারি ব্যথা হয়ে গেছে, বাচ্চাটা ছোট, তখন কিন্তু নর্মাল ডেলিভারি আমরা করেই ফেলি। আর যদি দেখেন যে আরো তো আগে 2-3টা বাচ্চা নর্মাল হয়েছে, তারও কিন্তু এটা উল্টা বাচ্চা ডেলিভারি আমরা করে। বাট প্রথম বাচ্চা যদি বাচ্চার ওজন যদি বেশি থাকে বা নিচে যদি দেখি যে আমরা অ্যাসেস করে দেখি নিচের দিকে বাচ্চার এটা আসবে না, মাথাটা আটকে যাবে, পাছাটা আসলো মাথা আটকে যাবে, তাকে আমরা বলে দিই যে না, আপনার 8-10 দিন আগে সিজারিয়ান করতে হবে। বাচ্চা যদি পাথারি থাকে,
বাচ্চার ফুলটা যদি নিচে থাকে, ফুল থাকে কিন্তু জরায়ুর উপরে, কিন্তু সেটা যদি নিচে থাকে বাচ্চা কোন দিকে আসবে? ফুল কেটেই তো বাচ্চা বের করতে হয়, সেটা সবচেয়ে ডেঞ্জারাস মেয়েদের। তারপরের মধ্যে মায়ের যেটা কারণ, মায়ের যদি ডায়াবেটিস থাকে, নন ডায়াবেটিস একটা আছে ধরুন না প্রেগনেন্সির আগে থেকে পর্যন্ত, বা জিডিএম যেটা বলি আমরা, জেস্টেশনাল ডায়াবেটিস। প্রেগনেন্সিতে ডায়াবেটিসের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়, ওয়েট অনেক, ম্যাক্রোজোমিয়া বলি আমরা, অনেক বড় ওজন হয় এরা নর্মাল থেকে। নর্মাল তো আমরা 3 কেজি, এটা 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি পর্যন্ত, সে বাচ্চা তো নিচের দিকে আসবে না। তারপর সেকেন্ড থিং হচ্ছে ওই বাচ্চা কিন্তু এমনিতে ডায়াবেটিসের বাচ্চা হাইপোগ্লাইসেমিক হওয়ার সাথে সাথে, কাছে আমরা এটা সিজারিয়ান করি। তারপরের মধ্যে হচ্ছে মায়ের সিভিয়ার ব্লাড প্রেশার, হ্যাঁ, তারপরে আগের 2টো সিজার আছে বা 3টা সিজার আছে, ওদের তো সিজার করতেই হবে। তারপর হয়তো দেখা যায় একটা মহিলার, তার বয়স 35 ইয়ার্স, অনেক কষ্ট করে তার আইভিএফ করে বা আইইউআই করে বাচ্চাটা পেটে আসছে, তাদেরকে আমরা কিন্তু ট্রায়াল দিই না, এগুলো ইলেকটিভ সিজারিয়ান, এটা ভ্যালুয়েবল বেবি, এবং ওর আর বাচ্চা হওয়ার কোনো চান্সই নাই। একটা আইভিএফ করে আসছে অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে, সে তার বয়স এবং তার সাথে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার, এইসব পেশেন্টগুলোকে আমরা সিজার করি। কাছে মায়ের কারণ আছে, বাচ্চার কারণ আছে, দুটোই একসাথে, যে কোনো একজনের কারণে হতে পারে। এটা একটা একটা চিকিৎসা। শিশু জন্ম নেওয়ার পরে আসলে ওই শিশুর একটা চেক আপ দরকার হয়, তার কোনো সমস্যা আছে কিনা। এটা কোনো শিশু বিশেষজ্ঞ করতে পারে বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এটা কতটা গুরুত্বপূর্ণ একটা জন্ম হওয়ার পর শিশুর যে শারীরিক চেক আপ? দেখেন বিদেশে কিন্তু একটা টিম আছে, সেটা হচ্ছে টিম আছে, এটা হচ্ছে ডেলিভারির, যখন একটা পেশেন্ট আপনার ডেলিভারি রুমে ঢুকাবে তখন কিন্তু পিডিয়াট্রিশিয়ান মানে নিউনেটোলজিস্ট বলি, নবজাতকের ডাক্তার, সে কিন্তু প্রেজেন্ট থাকে ডেলিভারির টাইমে লেবার ওয়ার্ডে, কারণ বাচ্চাটা হওয়ার সাথে সাথে সে কিন্তু এটা রিসিভ করে, বাচ্চাটা নিউনেটোলজিস্ট রিসিভ করে সাথে সাথে কিন্তু সে বাচ্চা দুর্বল হোক, সে বাচ্চা সবল হোক, সেটা সিজারিয়ানের বাচ্চা হোক, নর্মাল ডেলিভারির বাচ্চা হোক, তারা কিন্তু করে। বাট আমাদের দেশের প্রেক্ষাপটে তো আমাদের তা করা সম্ভব না। কিন্তু আমরা হসপিটালে যখন ডেলিভারি করাই, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা যেখানে সেট আপ আছে, যেমন এনআইসিইউ সেট আপ কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে প্রায়, যেগুলো বিশেষ করে কর্পোরেট হসপিটাল, প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু আছে, আমরা কিন্তু সেটা করি। সরকারি হাসপাতালগুলোতে হয়তো বা এখনো পর্যন্ত অতটুকু ইয়ে করতে পারে নাই। তারপরে কিন্তু আমরা যেটা দেখি যে যখন একটা ভ্যালুয়েবল বেবির বাচ্চা হচ্ছে, তখন কিন্তু ওনারা কল করে নিউনেটোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ানকে এনে রাখে, বাচ্চা বের করার পরে ওনারা চেক আপ করে। এটা কিন্তু অনেক ডেভেলপ করছে আমাদের দেশে এখন এনআইসিইউ সাপোর্টটা, তবে আরো হওয়া উচিত, আরো হওয়া উচিত, এটা হবে আশা করি। আমাদের গভর্নমেন্ট যেই সেট আপ এখন করতেছে, এটা আরো অনেক হবে। একটা যে মেয়ে যখন গর্ভ অবস্থা থাকে, তার একটা বিপদ চিহ্ন, কোনো বিপদ, 5টা বিপদ চিহ্ন বা কয় ধরনের যে বিপদ হলে তার অ্যালার্ট থাকা উচিত, এই ধরনের কোন সাইন সিম্পটম আছে? ইয়েস, এটা হচ্ছে আমাদের মাতৃমৃত্যুর সবচেয়ে বড় যে কজগুলো আছে, কারণগুলো আছে, তার এই পেছনে হচ্ছে যা এই যে 5টা সাইনের কথা বলে, এটা আমরা বলি ডেঞ্জার সাইন। সে ডেঞ্জার সাইনগুলো কি? 1 নাম্বার হচ্ছে যখন দেখা যাচ্ছে তার ওই যে খিঁচুনি উঠছে, খিঁচুনি উঠছে মানে আমরা মনে করি প্রেগন্যান্সিতে খিঁচুনি মানে একলামশিয়া, তবে সাথে কিন্তু তার ব্লাড প্রেশার অনেক বেশি হাই থাকবে, নর্মাল হচ্ছে 120/80, কিন্তু যখন দেখা গেল মহিলার হঠাৎ করে খিঁচুনি উঠছে, কোনোদিন অ্যান্টিনেটাল চেক আপ করে নাই, তার 170/80/120 ব্লাড প্রেশার, পা দুটা এত বড় বড় ফুলা, সেটাই বলে তোমাকে মাস্ট চিন্তা করতে হবে এটা একলামশিয়া। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখা যাচ্ছে তার এখন 8 মাস চলতেছে, হঠাৎ করে সে বাথরুমে গেল, দেখলো ছাট করে অনেকগুলো ব্লিডিং, ফ্রেশ ব্লাড যাচ্ছে 8 মাসে, সেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, যেটা অর্থাৎ প্রসব পূর্ব, অর্থাৎ গর্ভকালীন সময়ে ব্লিডিং। একটা তো 3 মাসের মধ্যে যেটা হয় সেটাকে আমরা অ্যাবর্শন বলি, সেটা এখানে না। আমি যেটা বলতেছি ডিউরিং প্রেগন্যান্সি, এটা হচ্ছে আফটার 28 উইকস থেকে ডেলিভারির মধ্যে, উইদাউট এনি পেইন, হঠাৎ করে সে বাথরুমে গেল, ব্যথা নাই, জায়গা নাই, সে দেখছে যে কমেট থেকে উঠতে তার হঠাৎ করে প্রায় অনেকগুলো ব্লিডিং হয়ে গেল, তো সেটা হচ্ছে
আমরা বলি অ্যান্টিপার্টাম হ্যামরেজ, এপিএস, সেটা হচ্ছে আরেকটা ডেঞ্জার সাইন। 3 নাম্বার হচ্ছে হয়তো তার হঠাৎ করে দেখা গেল যে এখন 8 মাস চলতেছে বা এখনো ব্যথা উঠে নাই, ডেট এখন আরো 2-3 সপ্তাহ বাকি আছে, চট করে পানিটা ভেঙে গেল, এরকম বসে আছে, উঠলো, পানিটা ভেঙে গেল, বা হয়তো ও কাজ করতেছে, হঠাৎ করে পানিটা ভেঙে গেল। মানে যেটা যে ব্যাগের মধ্যে যে একটা পানির ব্যাগ থাকে মায়ের শরীরে, যে এটাতে বাচ্চা থাকে, বাচ্চা ওখানে খায়, ওখানে ঘুমায়, ওখানে পায়খানা করে, এভরিথিং, তার লাইফটা হচ্ছে, জীবনটা হচ্ছে, ওই পৃথিবীটা হচ্ছে ওইটা ব্যাগ অফ মেমব্রেন। ওইটা যদি ভেঙে যায় সেটা আরেকটা সাইন। আরেকটা হচ্ছে আপনার ডেলিভারি হয়ে গেছে, সুন্দর একদম, সে বাচ্চা বেবি কোলে নিছে, গ্রামের মধ্যে দায় ডেলিভারি করে চলে গেছে, হঠাৎ করে শুরু করলো ব্লিডিং, হ্যাঁ, পোস্টপার্টাম হ্যামরেজ। এই 5টা ডেঞ্জার সাইন যখনই দেখবে তখনই কিন্তু তাকে সাথে সাথে হসপিটালাইজড করতে হবে। দ্যাট ইজ দ্য ডেঞ্জার সাইন আমরা বলি ডাক্তারি ভাষায়। এই 5টা সাইন সবাইকে জানতে হবে। এখন আমাদের গভর্নমেন্ট এবং আমাদের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা দপ্তর প্রত্যেকটা হেলথ সেন্টারে কিন্তু 5টা ডেঞ্জার সাইনের একটা লোগো দিছে এবং একটা আপনার ডিসপ্লে আছে। এটা মানে আপনার ওই কাগজের মধ্যে একটা বোর্ডের মধ্যে বোর্ড করে করে প্রত্যেকটাতে দেওয়া আছে এগুলো, যে রোগীরা যেন এগুলো দেখলে সাথে সাথে চলে যায়। এবং যেখানে বুকলেট তৈরি করা হয়েছে যে প্রত্যেক মাসে মাসে চেক আপের জন্য, ওখানেও কিন্তু পেছনে এটা সুন্দর করে এটা ছাপানো দেওয়া হয়েছে 5টা ডেঞ্জার সাইন। এই সাইনগুলো দেখলে যেন তাড়াতাড়ি চলে যায়। এটা অনেকটা শেষ প্রশ্ন আপনার কাছে, কখন গর্ভপাতটা করা মায়ের জন্য নিরাপদ? গর্ভপাত করা মানে অ্যাবর্শন করাটা? আচ্ছা, অ্যাবর্শন তো আসলে কখন করা হবে সেটা হচ্ছে থেরাপিউটিক, যেটা বলি আমরা, যে ওর জীবন রক্ষার জন্য। আর একটা হচ্ছে বাচ্চার জীবন, এটা দুটো, এখানেও কিন্তু দুটো ফ্যাক্টর আছে, বেবি এবং মাদার। মায়ের হচ্ছে মায়ের সে ক্যান্সারের রোগী, হঠাৎ করে সেই দেখা গেল যে আগে থেকে হয়তো কনসিভ হয়ে গেছিল এবং দেখা গেল তার ক্যান্সার ধরা পড়লো, তখন হয়তো এটা ও তো এই ক্যান্সারের মধ্যে তো ওতে কেমো দেওয়া হবে, কেমোথেরাপিতে তো আর বাচ্চাটা সার্ভাইভ করতে পারবে না, দ্যাটস ওয়াই তখন হয়তো টার্মিনেট করার জন্য আমরা বলি। তারপরের মধ্যে হচ্ছে যে ও এমন কিছু ড্রাগ খেয়ে ফেলছে, ও জানতো না প্রেগন্যান্সিতে, হ্যাঁ, সে প্রেগন্যান্সি আসছে সে বলতে পারে না, তারপর হয়তো সে রেডিয়েশন নিয়ে ফেলছে, তার হয়তো